হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লক্ষ্য। আমাদের চ্যানেলের যে ক্লাসগুলো হয় ইতিমধ্যে আপনারা জেনে গেছেন। ইউজিসি নেটের বাংলা ক্লাস হয়, ইউজিসি নেটের হিস্ট্রি ক্লাস হয়, এর পাশাপাশি জেনারেল ক্লাসও আমরা ইউটিউবে এই চ্যানেলের মাধ্যমে নিয়ে থাকি। আজকের আমি যে ইতিহাসের যে টপিকটা নিয়ে ইউজিসি নেটের যে টপিকটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে বুদ্ধিজম। আপনারা যদি আপনাদের সিলেবাসের ফার্স্ট ইউনিটের একটা সাব টপিক দেখবে বুদ্ধিজম আছে। এখান থেকে প্রতি বছর কিছু না কিছু প্রশ্ন আমরা পাই। এই যে আজকের ক্লাসের মধ্যে যে ক্লাসটি নেওয়া হবে সেখানে আমরা বেশ কিছু পার্টে বুদ্ধিজম নিয়ে আলোচনা করব এবং ভিডিওগুলো পার্ট পার্ট হিসাবেই আসবে। ধরুন প্রথমে বুদ্ধিজম নিয়ে পড়ানো হবে, তারপর বুদ্ধিজমের টিচিং নিয়ে পড়ানো হবে, তারপর বুদ্ধিজমের সঙ্গর বিষয়বস্তু কি ছিল, এছাড়া বুদ্ধিজমের সাথে ওমেনদের কি সম্পর্ক ছিল, এর পাশাপাশি যে বিশেষ কনসেপ্টটা আছে যেটা খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয় এবং প্রায় প্রতি বছর প্রশ্ন আসে, বোধিসত্ত্বা অরহট যে কনসেপ্ট এইগুলো কিভাবে কি কাজ করে বা কিভাবে ঠিক প্রশ্ন আসে সেই বিষয় সম্পর্কে আমরা বিশদে আমাদের ক্লাসে আলোচনা করব। এই যে আজকের যেটুকু পড়ানো হবে সেইটুকু পাঠে পড়ানোর পর যেটুকু আমরা পড়লাম সেখান থেকে 5টা প্রশ্ন আলোচনা করব এবং তারপর 5টা প্রশ্নের মধ্যে 2টো এমন প্রশ্ন থাকবে যেটা প্রিভিয়াস ইয়ার থেকে প্রশ্ন এসছে। এই যেটুকু পড়াবো তার মধ্যে থেকেই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এসছে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে ঠিক ইউজিসি নেটের কিভাবে প্রশ্ন আসে বা ঠিক প্রশ্নের ধরনটা কি। তো সুতরাং চলো আর বেশি কথা না বলে আমরা শুরু করে দিই আজকে যে বুদ্ধিজমের পড়ানো টপিক। এইবার বিষয়টা হচ্ছে যে প্রথমেই যদি আমি বুদ্ধিজম পড়াই এখানে আমাদের জ্ঞানের একটা অসমাপ্ত জিনিস থেকে যায়। কারণ বুদ্ধিজম পড়তে গেলে কিভাবে বুদ্ধিজম উঠে আসছে সেই সময় প্রাচীন যুগে দাঁড়িয়ে কিভাবে প্রতিবাদী ধর্মমত গড়ে উঠছে, কিভাবে ব্রাহ্মণ্য ধর্মকে পেছনে ফেলে এই সমস্ত ধর্মগুলো উঠে আসছে বুদ্ধিজম, জৈনিজম, আজীবক, এই বিষয়গুলো কারণ সম্পর্কে আমরা যদি না জানি আমরা আমাদের জ্ঞান অসমাপ্ত থেকে যায়। এর পেছনে একটাই উদ্দেশ্য আমার, যে আপনারা যদি বর্তমান দিনে ইউজিসি নেটের প্রশ্ন ঘেঁটে থাকেন তাহলে বুঝতে পারবেন এই সমস্ত জায়গাগুলো থেকেও কনসেপচুয়াল জায়গা থেকে প্রশ্ন আসে। সুতরাং এই কনসেপচুয়াল জায়গাটা যদি আপনাদের পরিষ্কার থাকে তাহলে আপনারা কিন্তু ইউজিসি নেটের যে কোনো প্রশ্নের মোকাবিলা করতে পারবেন। ঠিক আছে? সুতরাং প্রথমে এই বুদ্ধিজম উঠে আসার কারণটা বিশদে আলোচনা করব, তারপর আমি বুদ্ধিজমে ঢুকবো। বিষয়টা ছিল, আমরা যদি প্রাচীন বৈদিক যুগের ক্ষেত্রে একটু সমাজটা মনে করি সেখানে 4টে বর্ণে বিভক্ত ছিল আমরা প্রত্যেকেই জানি। একটা হচ্ছে ব্রাহ্মণ, একটা হচ্ছে ক্ষত্রিয়, একটা হচ্ছে বৈশ্য আর একটা হচ্ছে শূদ্র। ওকে? তো ব্রাহ্মণ যারা ছিলেন তারা কি করতেন? পূজা করতেন। এর পাশাপাশি তারা কিন্তু শিক্ষকতাও করতেন। এর পাশাপাশি ব্রাহ্মণরা কিন্তু সামাজিক মর্যাদার দিক থেকে সবথেকে উঁচুতে অবস্থিত ছিল। তো বিশেষ সুযোগ সুবিধা তারা কিন্তু বরাবরই পেয়ে থাকতেন। এর পাশাপাশি আমরা দেখতাম রাজাদের থেকে তারা কিন্তু বরাবর খুব দামি দামি উপহার পেত। যেমন ধরুন গোদান, জমিদান, স্বর্ণদান এই সমস্ত তারা কিন্তু জমিদান পেত, গরু দান করত রাজারা তাদেরকে, এর পাশাপাশি সোনার সমস্ত সম্পদ দান করত। এমনকি দেখা যেত ব্রাহ্মণদের কিন্তু কোনো রাজস্ব দিতে হতো না। ওকে? এর পাশাপাশি ক্ষত্রিয়রা কি করতো? যেমন ধরুন ক্ষত্রিয়রা যুদ্ধ করতো, শাসন কার্য চালাতো এবং কৃষকদের থেকে কিন্তু রাজস্ব সংগ্রহ করতো। কারণ প্রাচীন যুগে দেখবেন বেশিরভাগ রাজারাই কিন্তু ক্ষত্রিয় ছিল। এর পাশাপাশি আমরা দেখব বৈশ্য যারা ছিল দেখবেন চাষবাস করছে, পশুপালন করছে এবং ব্যবসা বাণিজ্য ছিল এদের প্রধান পেশা কিন্তু। এবং সম্ভবত দেখা যেত এই সময় থেকে মানে এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এদের মধ্যে সবথেকে বেশি ট্যাক্স কিন্তু দিত এই বৈশ্যরাই। এবং এটা মাথায় রাখবেন, ব্যবসা বাণিজ্য কিন্তু বৈশ্যদের প্রধান পেশা ছিল। এই কথাটা পরে গুরুত্ব বাড়বে। ঠিক আছে? তো শূদ্র কারা ছিল? যারা সমাজে এই উচ্চ ৩টে বর্ণে যারা সেবা করত তাদেরকেই আমরা শূদ্র বলে থাকতাম। এইবার বিষয়টা হচ্ছে যে এই যে সামাজিক ব্যবস্থা আমরা দেখলাম, এখানে তো ক্ষত্রিয়রা আমি পূর্বেই বললাম, ক্ষত্রিয়রা কিন্তু শাসক শ্রেণী ছিল। ঠিক আছে? এবং এই শাসক শ্রেণী কিন্তু এই ব্রাহ্মণদের দিনের পর দিন যে একাধিপত্যের বৃদ্ধি পাচ্ছিল এটার কিন্তু ঘোরতর বিরোধী ছিল। এই যে ব্রাহ্মণদের একাধিপত্যের যে ঘোরতর বিরোধী ক্ষত্রিয়রা করতে শুরু করেছিল, সেখান থেকেই কিন্তু একটা নতুন ধর্মের জন্ম লাভের একটা সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাই। ওকে? তো বৌদ্ধ, এই মহাবীর এরা কিন্তু উভয় কিন্তু ক্ষত্রিয় ছিল। ঠিক আছে? এবং উভয়ই কিন্তু এই সমস্ত ধর্ম আ উঠে আসার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে এবং উভয়ই কিন্তু এই ব্রাহ্মণ্যের কর্তৃত্বের কিন্তু ঘোরতর বিরোধী ছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে? এর পাশাপাশি এই সমস্ত ধর্মগুলো উঠে আসার পেছনে যদি আরেকটা কারণ আমরা দেখি, সেটা হচ্ছে যে বেশিরভাগ ঐতিহাসিকরা মনে করেন যে এই সমস্ত ধর্মগুলো উঠে আসার একটা প্রকৃত কারণ হচ্ছে, সেটা হচ্ছে উত্তর-পূর্ব ভারতে একটা নতুন ধরনের কৃষি অর্থনীতির উদ্ভব হয়েছিল। এবার আপনাদের কাছে প্রশ্ন আসবে কৃষি অর্থনীতি কিভাবে উদ্ভব হচ্ছে? এইখান থেকে কনসেপচুয়ালি নেটে আগেও প্রশ্ন এসছে। এই জিনিসটা মন দিয়ে শুনবেন।
বিষয়টা হচ্ছে যে উত্তরপ্রদেশ বা উত্তর দক্ষিণ বিহার সহ সমগ্র মানে উত্তর ভারতে ভালো বৃষ্টিপাত হতো, এটা আমরা বরাবরই জানি। তো এই সব অঞ্চলে ঘন কিন্তু জঙ্গল ছিল। সুতরাং এখানে কিন্তু এই ঘন জঙ্গলে মানুষের পক্ষে বসবাস করা কিন্তু খুব কঠিন ছিল। তো আমরা জানি 1000 খ্রিস্টপূর্বাব্দে লোহার আবিষ্কার হচ্ছে। ঠিক আছে? কিন্তু লোহার আবিষ্কার হওয়া মাত্রই যে মানুষ লোহার তৈরি কুঠার বা লোহার তৈরি অস্ত্র ব্যবহার করে সেটা সঠিকভাবে ব্যবহার করছে, বিষয়টা তেমন না। লোহার আবিষ্কারের প্রায় ৩০০-৪০০ বছর পর লোহাকে কিভাবে ব্যবহার করবে, কিভাবে কুঠার বানাবে এটা ব্যবহার করতে বা মানুষের এই জিনিসটা শিখতে সময় লেগেছিল। সেই কারণে দেখা যাচ্ছে ৬০০ থেকে ৫০০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে লোহার কুঠার-টুঠার গুলো আবিষ্কার হচ্ছে এবং যার সাহায্যে কিন্তু তারা জঙ্গল পরিষ্কার করা তাদের পক্ষে অনেক ইজি হয়ে যাচ্ছে। এর ফলে ইনটেনসিভ কাল্টিভেশন এর সাথে, সাথে এক্সটেনসিভ কাল্টিভেশন শুরু হচ্ছে। এবার আপনাদের প্রশ্ন আসতে পারে মনে যে ইনটেনসিভ কাল্টিভেশন কি বা এক্সটেনসিভ কাল্টিভেশন কি? এর একটা আপনাদেরকে বোঝাচ্ছি আমি ব্যাপারটা। বিষয়টা হচ্ছে যে ধরুন যে যারা প্রাচীন যুগের মানুষ তারা একটা জমিতে জঙ্গলটা পুড়িয়ে দিয়ে সেই জমি তৈরি করে সেখানে তাদের প্রয়োজনীয় খাদ্যের যে প্রয়োজন সেখানে তারা চাষবাস করছে। ঠিক আছে? এই যে জমিতে তারা চাষ করলো, সেই জমিতে একবার চাষের পর তারা কিন্তু পুনরায় সেই জমিতে আর চাষ করতো না। কেন? কারণ সেই জমি একবার ফসল ফলে গেলে সেই জমির উর্বরতা কমে যাচ্ছে। কিন্তু তাদের কাছে সেই লাঙল মানে লাঙল দিয়ে চষার মতো জিনিস তাদের কাছে ছিল না। ফলে তারা কি করত? সেই জমি ছেড়ে দিয়ে আবার পুনরায় আরেকটা জায়গায় জঙ্গল পরিষ্কার করে পুনরায় আবার চাষ করত। এটাকে বলা হতো এক্সটেন্সিভ কাল্টিভেশন। যখন লোহা আবিষ্কার হচ্ছে তখন কি করছে তারা? তখন তারা লোহার ফলা বানাচ্ছে, লাঙল হচ্ছে এবং সেই যে একটা জায়গায় জঙ্গল পরিষ্কার করে জমি পরিষ্কার করে ফসল ফলাচ্ছে, সেখানে কিন্তু সেই জমির উর্বরতা কমে গেল। তারা পুনরায় সেই লাঙল দিয়ে চষে পুনরায় সেই জমির উর্বরতা বৃদ্ধি করছে এবং পুনরায় সেখানে আবার সেই একই জমিতে চাষ করছে। এর পাশাপাশি পুনরায় আবার অন্যদিকেও জঙ্গল যেমন পুড়িয়ে চাষ করতো এক্সটেন্সিভ কাল্টিভেশন, সেটাও তারা করছে। ফলে কি হচ্ছে? ফলে যে আগে যে চাষ হতো শুধু নিজেদের প্রয়োজনে, নিজেদের প্রয়োজন মেটানোর জন্য যে ফসল ফলাতো সেটা থেকে সরে এসে তারা কিন্তু অধিক পরিমাণে ফসল ফলাতে পারছে। তার ফলে কি হচ্ছে? তার ফলে নিজেদের প্রয়োজন মিটিয়েও এক্সট্রা যে ফসল ফলছে সেটা দিয়ে তারা কিন্তু ব্যবসা-বাণিজ্যের কাজে যুক্ত হচ্ছে। ঠিক আছে? তার ফলে একটা কৃষিতে একটা সারপ্লাস আসছে, অর্থনীতিতে একটা সারপ্লাস আসছে। ফলে টোটাল ওভারঅল একটা কৃষি অর্থনীতি তৈরি হচ্ছে এবং এর উপর বেস করেই কিন্তু অনেক শহর তৈরি হয়েছিল। ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে যে এই যে লাঙলের যে ফলার উপর নির্ভরশীল করে যে কৃষি অর্থনীতি গড়ে উঠছে, এর ফলে কি হচ্ছে? এর ফলে বিশেষ কিছু মানুষ যারা সমাজে সেই সময় ব্যবসা-বাণিজ্য করত, তারা কিন্তু আর্থিক দিক থেকে অনেকটা লাভবান হচ্ছে। ঠিক আছে? এর পাশাপাশি আমরা যেটা দেখছি যে লাঙলের ফলা ব্যবহার করা হচ্ছে এবং এই যে লাঙলের ফলা আমরা প্রত্যেকেই জানি বলদ দ্বারা এই সমস্ত আ লাঙলগুলোকে টানা হতো জমির উর্বরতা বৃদ্ধির জন্য। সুতরাং এই যে তার জন্য কি হচ্ছে? তার জন্য কিন্তু এই সময় দেখা যাচ্ছে পশুপালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হচ্ছে। এইটা কনসেনট্রেট করতে হবে আমাদের। যে লাঙলের টানার জন্য পশুপালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হচ্ছে। কিন্তু বৈদিক যুগের যে নিয়ম অনুযায়ী পূজা পার্বণের সময় কিন্তু বলি দেওয়া হতো এবং একসাথে অনেক বলি দেওয়া হতো। তার ফলে কিন্তু পশু সম্পদের উপর একটা হ্রাস আসছিল। পশু সম্পদ কিন্তু কমে যাচ্ছিল। ফলে চাষের উপর সেটার কিন্তু প্রভাব পড়ছিল। ফলে সেই সমস্ত মানুষরা যারা ব্যবসা-বাণিজ্যের সাথে যুক্ত, যারা কৃষির সাথে যুক্ত, যারা কৃষির মাধ্যমে আর্থিক লাভবান হচ্ছিল, তারা কিন্তু এই পশু হত্যা বন্ধ করার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিল। সেই কারণে উত্তর-পূর্ব ভারতে আ সেই কারণে দেখা যাচ্ছে সেই সমস্ত মানুষরা কিন্তু এমন একটা ধর্ম চাইছিল যেখানে ধর্মের সময় বা ধর্মের পূজার সময় বলি দেওয়া প্রয়োজন হতো না। এটাও একটা কারণ ছিল এই বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম উঠে আসার পেছনে। ঠিক আছে? এর পাশাপাশি আরো একটা কারণ আমরা বলতে পারি। সেটা হচ্ছে উত্তর-পূর্ব ভারতে এ যুগে বেশ কয়েকটা কিন্তু নগর গড়ে উঠেছিল এবং তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কোশাম্বী, কুশীনগর, বেনারস বলুন, বৈশালী বলুন। ঠিক আছে? এই নগর কিভাবে উঠে আসছে, আরবানাইজেশন কি করে হচ্ছে এটারও একটা আলাদা ইতিহাস আছে। এটা সম্পূর্ণ একটা আলাদা ক্লাস নেওয়ার প্রয়োজন আছে। যদি আপনারা মনে করেন যে এই টপিকটা সম্পর্কে ক্লাস নেওয়ার প্রয়োজন আছে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে নিশ্চয়ই আমি এই ক্লাসটা নেব। তো বিষয়টা হচ্ছে যে এইসব নগর যে গড়ে উঠছে সেই নগরে কিন্তু অসংখ্য কারিগর এবং ব্যবসায়ীরা বসবাস করতেন। ঠিক আছে? এবং সম্ভবত এরাই কিন্তু সর্বপ্রথম মুদ্রার ব্যবহার শুরু করছে। এবং সম্ভবত এই পূর্ব উত্তরপ্রদেশে বা বিহারে সর্বপ্রথম এগুলো ব্যবহার হতে শুরু হচ্ছে। তো এই যে মুদ্রার ব্যবহার ব্যবসা-বাণিজ্যের পথকে কিন্তু খুব সুগম করেছিল। ফলে যারা সমাজে বৈশ্য ছিল, যারা সমাজে ৩য় শ্রেণী ছিল, তারা কিন্তু এর গুরুত্ব বৃদ্ধি করেছিল। তো এই ব্রাহ্মণ প্রভাবাধীন সমাজে বৈশ্যদের স্থান কিন্তু বরাবরই ৩য় ছিল আমরা জেনে আসছি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে বৈশ্যরা কৃষির মাধ্যমে, কৃষি অর্থনীতির মাধ্যমে
আর্থিক দিক থেকে কিন্তু যথেষ্ট লাভবান হয়েছিল এবং তারা যথেষ্ট সম্পদের অধিকারী হয়েছিল। কিন্তু সামাজিক অবস্থার উন্নতি কিন্তু তাদের হচ্ছিল না। তাই তারা কিন্তু নতুন ধর্মের প্রয়োজনীয়তা কিন্তু উপলব্ধি করেছিল। ঠিক আছে? এবং যার মাধ্যমে এই নতুন ধর্মের মাধ্যমে তারা তাদের সামাজিক অবস্থার উন্নতি করতে চেয়েছিল। তাই তারা বৌদ্ধ ও জৈন ধর্মকে কিন্তু সমর্থন জানাচ্ছে। সেই সময় সেট্টি যাদেরকে বলা হয়, যারা বড় ব্যবসায়ী, দেখা যাচ্ছে যে গৌতম বুদ্ধ এবং তার শিষ্যবৃন্দকে তারা কিন্তু বিশেষ উপহার দিত। এর পেছনেও কারণ ছিল। কারণ জৈন ধর্ম বা বৌদ্ধ ধর্ম প্রথম দিকে এরকম বর্ণ প্রথার উপর কোন রকম গুরুত্ব আরোপ করেনি। এটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে। এর পাশাপাশিও এই ধর্মের মূল কথা ছিল অহিংসা। এবং যখনই মূল কথা অহিংসা আসছে এবং এই ধর্ম যখন স্প্রেড করছে, তখন কিন্তু রাজ্যে রাজ্যে আহ যুদ্ধের অবসান হচ্ছে। এবং তার ফলে কি হচ্ছে? ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধি হচ্ছে। আপনারা যদি ষোড়শ মহাজন পদের কথা মনে করেন, সেখানে দেখবেন ১৬টা যে মহাজন পদ, সেখানে দেখবেন প্রত্যেকটা মহাজন পদ একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত আছে। তার ফলে যখন যুদ্ধ হবে, তখন কিন্তু ব্যবসা বাণিজ্য ভালো হবে না। ঠিক আছে? তো এই যে যখন এই বৌদ্ধ ধর্ম, জৈন ধর্মের যে মূল কথা যে অহিংসা, সেটা যখন প্রকাশ পাচ্ছে, সেটা যখন স্প্রেড করছে, তখন কিন্তু রাজ্যদের মধ্যে যুদ্ধের একটু সমাপ্তি ঘটছে, যুদ্ধ কমে যাচ্ছে। তার ফলে ব্যবসা বাণিজ্য সমৃদ্ধি পাচ্ছে এবং ব্যবসা বাণিজ্য সমৃদ্ধি পেলেই বৈশ্যদের লাভ হবে, যারা ব্যবসা বাণিজ্য করছে তারা লাভ হবে। সুতরাং সেটাও একটা কারণ ছিল তাদেরকে এই ধর্ম সমর্থন করার একটা প্রধান কারণ সেটাও ছিল। ঠিক আছে? এবং দেখা যাচ্ছে ধর্মসূত্রগুলোতে টাকার ধার দেওয়া হচ্ছে এবং সুদের ব্যবসার কিন্তু নিন্দা করা হচ্ছে। হিন্দু সূত্রগুলোতে এগুলো বলা হয়েছিল। কিন্তু ধরুন যারা সুদ নিত, ব্রাহ্মণরা কিন্তু তাদেরকে খুব খারাপ চোখে দেখতো। ধরুন আপনি ব্যবসা করছেন, আপনার ব্যবসার প্রয়োজনে টাকা ধার নিচ্ছেন বা সে যে টাকা ধার নিচ্ছে সে সুদ দিচ্ছে। এই বৈশ্যদের হাতে তখন তো অনেক আর্থিক লাভবান হয়েছিল তারা। তারা দরিদ্র মানুষদেরকে, যাদের টাকার প্রয়োজন ছিল, তারা তাদেরকে টাকা ধার দিত, তার পরিবর্তে সুদ নিত। কিন্তু ব্রাহ্মণরা বৈশ্যদেরকে আরো খারাপ নজরে দেখতো। ফলে বৈশ্যরা কিন্তু মানে এই যে বাণিজ্যের তাগিদে অর্থ ধার দিত বা অর্থ ধার নিত, এটা তাদেরকে তাই জন্য সমাজে কিন্তু ভালো চোখে দেখা হতো না। তার ফলে বৈশ্যরা কিন্তু বারবার উপলব্ধি করতো বা বারবার চিন্তা করতো যে এইরকম এই যে চিন্তা ভাবনা যেন পরিবর্তন হয়, এমন একটি ধর্ম আসে যা আমাদেরকে সেই উঁচু নজরে দেখবে, আমাদের এই সমস্ত বাধা বিপত্তি থাকবে না। সেই কারণে এই সমস্ত ধর্মগুলো কিন্তু ধীরে ধীরে উঠে আসছে বলে বেশিরভাগ ঐতিহাসিকরা মনে করেছে। এই যে আমরা এবারে আমরা আজকের গৌতম বুদ্ধের প্রাথমিক জীবন সম্পর্কে একটু দেখে নিই। গৌতম বুদ্ধ, যিনি জন্মসূত্রে সিদ্ধার্থ নামে পরিচিত ছিলেন অ্যাকচুয়ালি, এবং আনুমানিক 563 খ্রিস্টপূর্বাব্দে নেপালের কপিলাবস্তুতে তরাই অঞ্চলে লুম্বিনী উদ্যানে, যার বর্তমান নাম রুমেনদাইল, সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এবং শ্রীলঙ্কার যে সমস্ত গ্রন্থ আছে সেখানে বলা হয়ে থাকে 566 খ্রিস্টপূর্বাব্দে তার জন্ম ঘটেছিল। এখানে আপনাদের দুটো সালই একটু মনে রাখতে হবে। তার পিতা ছিলেন কপিলাবস্তুর নির্বাচিত রাজা শুদ্ধোধন এবং মাতা ছিল তার মায়াদেবী। তার মা যখন সে তার বাপের বাড়ি যাচ্ছিল, অর্থাৎ তিনি তো কোশলের রাজকন্যা ছিলেন, তো তিনি যখন তার বাপের বাড়ি যাচ্ছিলেন সেই পথেই সে গৌতম বুদ্ধ জন্ম দিয়েছিলেন তিনি একটি পার্কে, এবং জন্মের 7 দিন পর তা মাতা মারা গেছিলেন। এবং গৌতম বুদ্ধের যিনি পত্নী ছিলেন তার নাম হচ্ছে যশোধর, এবং তার একটা পুত্র ছিল তার নাম হচ্ছে রাহুল। এবং গৌতম বুদ্ধের একজন চিকিৎসক ছিলেন তার নাম হচ্ছে জীবক চিন্তামণি। তো যাই হোক, তিনি তার মাতা 7 দিন পর মারা যাওয়ার পর তিনি তার বিমাতা মহাপ্রয়াতি গৌতমীর কাছেই তিনি বড় হয়েছিলেন এবং তার তত্ত্বাবধানেই তিনি বড় হয়ে ওঠে। এখানে বিষয়টা হচ্ছে, আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে 32টা সাইন, এর পেছনে একটা ঘটনা আছে। বিষয়টা হচ্ছে যে গৌতম বুদ্ধের যখন জন্ম হয় তখন তার পিতার সেখানে যারা ব্রাহ্মণ ছিলেন, জ্ঞানী ব্রাহ্মণরা, তারা তার শরীরে 32টা সাইন দেখেছিলেন। এবং সেটা দেখার পর তারা তার বাবাকে বলেছিল, এই 32টা সাইনের অর্থ হচ্ছে এ একজন মহাপুরুষ হবে, এ পৃথিবী জয় করবে। কিন্তু পৃথিবী জয় দুরকম ভাবে হয়, হয় কেউ যুদ্ধ করে জয় করে, না হলে কেউ পরিত্যাগ করে, সমস্ত কিছু পরিত্যাগ করে জয় করে। তার পিতা কখনোই চাইতো না যে তার ছেলে সমস্ত কিছু সংসার পরিত্যাগ করে, নিজ প্রিয়জন পরিত্যাগ করে সে বিশ্ব জয় করুক। কিন্তু সত্যি কথা বলতে সেটাই ঘটনাটা ঘটেছিল। আমরা প্রত্যেকেই জানি আহ গৌতম বুদ্ধ তার পিতা, মানে অ্যাকচুয়ালি তার পিতা সমস্ত এমন ব্যবস্থা করেছিলেন তার ছোট থেকে বড় হয়ে ওঠার পেছনে, যে তার জীবনের সমস্ত কিছু যেন সুখ সুখ আর সুখ, একটা আর্টিফিশিয়াল অ্যাটমসফিয়ার তৈরি করেছিল তার জীবনে, যেন সে কখনো দুঃখ দেখতে না পায়। কারণ দুঃখ দেখলে তাহলে সে সমস্ত পরিত্যাগ করে সেই মানে মানে সংসার ধর্ম পরিত্যাগ করে সে সেই সব দিকে চলে যাবে, সেটা তার বাবা কখনোই চাইতো না। সেই কারণে তার জীবনে শুধু সুখ আর সুখ দেখাতে চেয়েছিল, যেন তার বাবা এমন করে তার আশেপাশে পরিবেশ গড়ে তুলেছিল যে পৃথিবীতে দুঃখ বলে কিছু নেই। সেই কনসেপ্টটা দিয়ে তিনি তার ছেলেকে বড় করে তুলেছিলেন।
কিন্তু সেটা তার বাবার সেই কনসেপ্ট বেশিদিন, সেই অ্যাটমসফিয়ার, আর্টিফিশিয়াল অ্যাটমসফিয়ার সেটা বেশিদিন টেকেনি। সেটা তার ভিউ পরবর্তীকালে গৌতম বুদ্ধ সেই নিজের দৃষ্টিভঙ্গি অনেকটাই চেঞ্জ হয়ে গেছিল কিছু 4 টে দৃশ্য দেখে। সেগুলো আমরা পরের ক্লাসে নেক্সট পার্টে আমরা আলোচনা করব। আজকের এই পর্যন্তই থাকছে, কিন্তু তারপরেও আমি আপনাদের জন্য বেশ কিছু প্রশ্ন এনেছি। এর মধ্যে এমন দুখানা প্রশ্ন আছে যেটা প্রিভিয়াস ইয়ারে নেটে এসছে। তার আগে প্রথম প্রশ্ন যেটা আপনাদের কাছে, সেটা হচ্ছে গৌতম বুদ্ধর জন্ম কত সাল? এটা আমি বলেছি, আপনাদের সালটা মনে রাখতে হবে। আশা করছি সবাই বলতে পারবেন। সেটা হচ্ছে অপশন বি রাইট অ্যান্সার। ওকে? আচ্ছা। এরপর গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কি ছিল? এটাও অপশন বি হবে রাইট অ্যান্সার। গৌতম বুদ্ধের স্ত্রীর নাম ছিল যশোধরা। ওকে? আচ্ছা, তৃতীয় প্রশ্ন, এটাও আমি আপনাদেরকে আজকেরই পড়ানোর মধ্যে টপিক। সেটা হচ্ছে গৌতম বুদ্ধ 563 খ্রিস্টপূর্বাব্দে ক্ষত্রিয় ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিল, কিন্তু সেটা কোথাকার? শাক্য ক্ষত্রিয় ফ্যামিলি, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ওকে? আচ্ছা, এরপর যেটা প্রিভিয়াস ইয়ারে নেটে প্রশ্ন এসছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে গৌতম বুদ্ধ কত সালে তিনি সেই দিব্যজ্ঞান লাভ করেছিলেন? এটা অ্যান্সার হবে অপশন সি 35। ওকে? আচ্ছা, এটাও নেটের প্রশ্ন, একবারে এক বছর এসেছিল এই প্রশ্নটা। সেটা হচ্ছে যেটা আমি একটু আগেই আপনাদের ব্যাখ্যা করে বোঝালাম। সেটা হচ্ছে মহাপুরুষ বা গ্রেট ম্যান বুদ্ধের বডিতে, মানে পালি সাহিত্য অনুযায়ী বুদ্ধের বডিতে কতগুলো চিহ্ন ছিল মহাপুরুষের? সেটা হচ্ছে 32 খানা, 32, অপশন সি। এরপর আপনাদের জন্য একটা হোমওয়ার্ক রেখেছি। সেটা হচ্ছে যে গৌতম বুদ্ধের পার্সোনাল যে ফিজিশিয়ান কে ছিলেন, সেটাকে আপনাদের অ্যান্সার করতে হবে। আপনারা দেখি কতজন পারেন। আপনাদের যেটা অ্যান্সার মনে হবে এটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ঠিক আছে? তো আজকের এই পর্যন্ত থাকলো। আবার নেক্সট দিন বুদ্ধাস টিচিং নিয়ে আমরা কথা বলবো সেকেন্ড পার্টে। এই ভিডিওরই সেকেন্ড পার্টে আমরা বুদ্ধাস টিচিং নিয়ে পড়াবো, এবং তারপর একে একে সমস্ত পার্টগুলো আসবে। বুদ্ধিস্ট সংঘ নিয়ে আসবে, বুদ্ধিস্ট ওমেনদের সাথে কিরকম সম্পর্ক বুদ্ধিস্টদের সেটা আসবে। এর পাশাপাশি বোধিসত্ত্বার কনসেপ্ট আসবে, অরহটের কনসেপ্ট আসবে, যেটা থেকে নেটে প্রায় বছর এবং এখন কোশ্চেন রিপিট হচ্ছে। এই কনসেপ্টগুলো পরপর পার্ট অনুযায়ী আসতে থাকবে। ওভারঅল আজকের এই পর্যন্ত থাকছে। নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। যদি আমার এই ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, এবং যদি কোনো মনে হয় কোনো ভালো না লেগে থাকে, যদি কোনো মনে হয় যে অন্যরকম ভাবে আরো পড়ানো যেত, অবশ্যই আপনাদের ফিডব্যাক একান্ত কাম্য। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে, যদি সত্যিই পছন্দ হয়, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা আপনাদের বন্ধুরা আছে, যারা নেট সেটের জন্য পড়াশোনা করছেন, যারা এর জন্য ভাবছেন পড়বেন, তাদের সঙ্গে অবশ্যই এই চ্যানেলটা শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, যাতে যেন এরকম ক্লাস আপনাদের জন্য আমরা আরো আনতে পারি। ওকে? থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে তাহলে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে।